সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ চলছে। ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রার্থীদের, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। কাল থেকে শুরু আনুষ্ঠানিক প্রচার। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত নিহত পরিবারের পাশে থাকার আশ্বাস তারেক রহমানের। হযরত শাহজালালের মাজার জিয়ারত করবেন রাতে সিলেটে গিয়ে। কাল সকালে শুরু নির্বাচনী প্রচার। আত্মসমর্পণের আবেদন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদের। ইন্টারনেট বন্ধ করে হত্যা মামলায় জয় ও পলকের বিরুদ্ধে বিচার শুরু। বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারকে দেশে ফিরিয়ে নিচ্ছে দিল্লি। ভারতে দল না পাঠানোর ঢাকার সিদ্ধান্তকে সমর্থন পাকিস্তান ক্রিকেট বোর্ডের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রতীক বরাদ্দ হলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে সকাল থেকে চলে ঢাকা মহানগরীর 13টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ। আগামীকাল থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন চৌধুরী। ঢাকা 17 আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ধানের শেষ প্রতীক নেন ঢাকা মহানগরী উত্তর যুবদলের সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম। আরো জানাচ্ছেন সৈকত সাদিক। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল থেকে শুরু হয় ঢাকা মহানগরের বিভিন্ন আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ। শুরুতে ঢাকা 4 আসনের বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার থেকে প্রতীক নেন। এরপর ঢাকা 5, ঢাকা 6, ঢাকা 7 আসনের প্রার্থীরাও প্রতীক নেন। ঢাকা 6 আসনের প্রার্থী ইসরাক হোসেনের পক্ষে মাবরুর হোসেন ধানের শীষের প্রতীক নেন। জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির প্রার্থীরা। ইঞ্জিনিয়ার ইসরাক হোসেনের কোনো বিকল্প আমি দেখি না ঢাকা 6 আসনে। সে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। সে সমাজ কল্যাণের কাজ করে গিয়েছেন, মানুষের ভিতর মানুষের মন জয় করে নিয়েছেন। আর যে নির্বাচনী প্রচারণার কথা বলেছেন, তফসিল অনুযায়ী আমরা বৈধভাবে ইনশাল্লাহ আমরা কালকের থেকে ফুল ফ্লেজেড আমরা আমাদের প্রচারণা শুরু করব। ইঞ্জিনিয়ার ইসরাক হোসেনকে কালকে থেকে আপনারা রাজপথে পাবেন। প্রতীক বরাদ্দের মাধ্যমে অফিসিয়ালি আগামীকাল থেকে জানেন যে আমরা প্রচারণায় নামবো, মানুষের কাছে যাব, মানুষের ভোট প্রত্যাশা করি। আমরা মানুষের কাছে মানুষের প্রত্যাশা পূরণে আমরা রাত দিন পরিশ্রম করব। ঢাকা 4 দীর্ঘদিন পর্যন্ত অবহেলিত এলাকাটাকে আমরা একটা উন্নত এলাকা, নিরাপদ এলাকা হিসাবে গড়ে তুলব। সকলের সহযোগিতায় এবং সর্বশক্তি দিয়ে আমরা সেটা করবো ইনশাআল্লাহ। প্রতীক নিতে আসেন জামায়াত ইসলামী, এনসিপির প্রার্থীরা। তারা নির্বাচনের প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তোলেন, অভিযোগ করেন ইসি দ্বিমুখী আচরণ করছে। আমরা ইনশাল্লাহ কালকে থেকে শহীদ ওসমান হাদি ভাইয়ের কবর জিয়ারতের মাধ্যমে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করব। তবে আমরা এটা আগেও বলেছিলাম, আমরা কোনো পেশি শক্তি এবং টাকা নির্ভর যে রাজনীতি রয়েছে এবং যারা চাঁদাবাজি থেকে টাকা তুলে জনগণের মধ্যে টাকা বিলিয়ে পেশি শক্তির রাজনীতির মহড়া দিতে, আমরা সেই ধরনের কোনো রাজনীতি করতে চাই না। নির্বাচনের যে সুষ্ঠু এবং আন্তর্জাতিক মানের, যেহেতু যেটা বারবার বলতেছে নির্বাচন কমিশন এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, সেটা আমরা এখনো সেই পরিবেশ দেখতেছি। এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেয়েছেন ডাক্তার তাসনিম জারা। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতির ভিত্তিতে প্রচারণা চালাবেন। প্রায় প্রতিদিনই কেউ না কেউ জিজ্ঞেস করেছেন যে নির্বাচনের মার্কাটা কি, কোন মার্কায় তারা ব্যালট পেপারে দেখতে পারবেন আমাকে যদি সমর্থন করতে চান। সেই প্রশ্নের আজকে একদম পরিষ্কার একটা উত্তর আমরা পেয়েছি। আমি নির্বাচনে ফুটবল মার্কাতে প্রতিদ্বন্দ্বিতা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে। আমরা যে এই রাজনীতিটা সামনে দেখতে চাই, স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি। প্রতীক বরাদ্দ কার্যক্রম তুলে ধরে রিটার্নিং কর্মকর্তা জানান, প্রার্থীদের আচরণবিধি মেনে প্রচারণা চালাতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছেন তাদের যে আনুষ্ঠানিকভাবে আমরা আজকে প্রতীক বরাদ্দের দিন ধার্য ছিল, আমরা এখন পর্যন্ত বেশ কয়েকটি আসনের প্রতীক বরাদ্দ করেছি, আরো বেশ কয়েকটি বাকি আছে। আমরা নির্ধারিত সময়ের ভিতরে ইনশাল্লাহ শেষ করতে পারবো। এখন পর্যন্ত আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছ থেকে অত্যন্ত সহযোগিতামূলক আচরণ আমরা পেয়েছি। তারা আমাদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আচরণবিধিটা যাতে তারা মেনে চলেন সেই বিষয়ে আমরা তাদের প্রতি আহ্বান রাখছি এবং তারা প্রত্যেকেই প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা আচরণবিধি মেনে চলবে। ঢাকার 13টি আসনের প্রার্থীরা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রতীক নিলেন। বৃহস্পতিবার থেকে পুরোদমে চলবে প্রচারণা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সারা দেশে প্রতীক বরাদ্দ দেওয়া হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের।
আগামীকাল থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে চূড়ান্তভাবে মনোনীত 111 জন প্রার্থীকে সকাল থেকে 3 রিটার্নিং অফিসার, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া এবং চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী তাদের কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেন। রাজশাহীর 6টি আসনের 29 জন বৈধ প্রার্থীর মধ্যে প্রতীক দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার। ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রম হয়েছে। সকাল থেকে নগরীর জেলা প্রশাসকের কার্যালয়ে ময়মনসিংহের 11টি আসনের 67 জন প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান। কিশোরগঞ্জের 6টি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। জামালপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 5টি সংসদীয় আসনের 31 প্রার্থীর মাঝে প্রতীক বিতরণ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত নিহত পরিবারের পাশে থাকার আশ্বাস বিএনপি চেয়ারম্যানের। জানালেন, আহতদের উন্নত চিকিৎসায় অন্তর্বর্তী সরকারের সাথে যোগাযোগ করবেন তিনি। নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি ক্ষমতায় এলে ক্ষতিগ্রস্তদের দাবি দেওয়া পূরণে কাজ করার অঙ্গীকারও করেন তারেক রহমান। এছাড়াও গণমাধ্যম কর্মীদের সাথে সাক্ষাতে তিনি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় সাইদুল ইসলাম। স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে নিয়মিত গুলশানে অফিস করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সকাল থেকেই কার্যালয়ের সামনে ব্যানার ফেস্টুন হাতে তার সাথে সাক্ষাতের প্রত্যাশায় মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের স্বজনরা। দুপুর 12টার পর কার্যালয়ে আসেন বিএনপির চেয়ারম্যান। গাড়ি থেকে নেমে সরাসরি কথা বলতে চলে যান অপেক্ষমান মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে। এ সময় মনোযোগ দিয়ে তাদের দাবি দেওয়া শুনেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন তারেক রহমান। গিয়েছেন আপনারা, স্বাভাবিকভাবে সবার জীবনে বিপদ আসে, আমার জীবনে অনেক অনেক বিপদ আসছে। এখন ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরা ছাড়া উপায় নাই, ইনশাআল্লাহ একটা উপায় বের হবে। তারেক রহমানের সাথে কথা বলে আশ্বস্ত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনরা। জানালেন, সরকার থেকে কাঙ্ক্ষিত সহায়তা পাননি তারা। আমার ছেলে 8ম শ্রেণীতে পড়তো, আমার ছেলে ছিল ফার্স্ট বয়, ওই বিল্ডিংয়ের ক্যাপ্টেন ছিল আমার ছেলে। আমার ছেলে ঘটনা ওই দিনই 3টা বাজে শহীদ হয়। আমাকে 3টা হাসপাতালে দৌড়াতে হচ্ছে। প্রথমে বার্নে দৌড়াতে হচ্ছে, মেয়ের 2 হাত পুড়ে গেছে তার জন্য। এরপর মানসিক হাসপাতালে দৌড়াতে হচ্ছে, মেয়ের পিটিএসডি ওসিডি 2টা হয়েছে তার জন্য। এবং আমাকে আরও পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে মেডিসিনের জন্য অন্য আরেকটা হাসপাতালে দৌড়াতে হচ্ছে। সুতরাং এখন পর্যন্ত আমি যত টাকা খরচ করেছি, এখন আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। পরে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির সদস্যরা সাক্ষাৎ করেন তারেক রহমানের সাথে। আমাদের এই দীর্ঘ সময় উনি এ কথাই বলেছেন, দেশ এবং মানুষের কথা, মানুষ কিভাবে ভালো থাকবে এবং দেশ কিভাবে ভালো থাকবে। বাংলাদেশে আমরা দেখেছি বিগত স্বৈরাচারী সরকারের আমলে 1.5 দশকের দেশের সকল সরকারি বেসরকারি বিধিবদ্ধ সংগঠনগুলো সংস্থাগুলোকে দলীয়করণের ফলে এই সংস্থাগুলো অকার্যকর করে দেওয়া হয়েছে, চরিত্র নষ্ট করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে উনি ঢাকা রিপোর্টার্স নেতৃবৃন্দ বলেছেন যে এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। এ সময় গণমাধ্যম বিরোধী আইন পরিবর্তনের আশ্বাস দেন তারেক রহমান। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সিলেট থেকে প্রচার অভিযান শুরু করে একটানা 7টি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করতে আজ রাত 8:15 বিমানে সিলেটে পৌঁছবেন তারেক রহমান। গভীর রাতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। এরপর তারেক রহমান মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়াম, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন এলাকায় এবং নারায়ণগঞ্জ জেলার 2500 উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় সমাবেশে বক্তব্য রাখবেন। বৃহস্পতিবার গভীর রাতে গুলশানের বাসায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান। 12 ফেব্রুয়ারি নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং নির্বাচন ত্রুটিমুক্ত ও বিতর্কমুক্ত রাখার ব্যাপারে নির্বাচন কমিশনকে ভূমিকা রাখার আহ্বান জানান
মাহাদি আমিন। আমরা তো চাই একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি লেভেল প্লেইং ফিল্ড থাকে, জনগণের ভোটের অধিকার সত্যিকার অর্থেই মূল্যায়িত হয়, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে। সুতরাং লেভেল প্লেইং ফিল্ড সবচেয়ে বেশি আমরাই চাই, কারণ আমরা চাই নির্বাচনটা বিতর্কমুক্ত হোক। আমরা চাই নির্বাচনে জনগণ দীর্ঘদিন পরে যে আবেগ, আকর্ষণ, অনুভূতি রয়েছে তার উপর ভিত্তি করে ভোট দিতে পারো, সেই পরিবেশ যেন সৃষ্টি হয়, তার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব নির্বাচন কমিশনের। সুতরাং আমরা বরাবরের মতোই বলে আসবো, একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। 12 ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতি প্রত্যাশা করছেন তিনি। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ডেপুটি মিনিস্টার ফর ডিফেন্স ম্যাটিও পেরেগো ডি ক্রিমনেগো। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর এবং দেশটির গণতান্ত্রিক নবায়নের লক্ষ্যে প্রণীত জুলাই সনদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন তিনি। বৈঠকে দুই পক্ষের মধ্যে আলোচনা হয় বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা, আগামী নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে। জুলাই সনদের প্রশংসা করে ইতালীয় উপমন্ত্রী বলেন, দলটিতে অন্তর্ভুক্ত ব্যাপক সংস্কার প্রস্তাবের প্রতি ইতালির সমর্থন রয়েছে। গত 16 বছরের ফ্যাসিবাদী স্বৈরশাসনের সময় অনুষ্ঠিত ভুয়া নির্বাচনগুলোতে অনেক তরুণ ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি বলেও জানান প্রধান উপদেষ্টা। ৭১-এর মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে প্রথম মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের আবেদন করেছেন। 2010 সালে বিচার শুরুর পর থেকেই তিনি পলাতক ছিলেন। এদিকে জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ সুনির্দিষ্ট 3 অভিযোগে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার তিনি আত্মসমর্পণের আবেদন করেন। বুধবার সকালে সশরীরে আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হন, কিন্তু ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান অনুপস্থিত থাকায় আত্মসমর্পণের আবেদনের শুনানি হয়নি। পরে তিনি ট্রাইব্যুনাল থেকে চলে যান। এর আগে গত বছরের অক্টোবরে আবুল কালাম আজাদের সাজা 1 বছরের জন্য স্থগিত করে সরকার। তার বিরুদ্ধে ৭১-এ মুক্তিযুদ্ধ চলাকালে ফরিদপুর অঞ্চলে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার শুরু হয় 2011 সালে। এরপরে তিনি ভারত হয়ে পাকিস্তানে পালিয়ে যান। তার অনুপস্থিতিতে 2013 সালের 21 জানুয়ারি যুদ্ধাপরাধের মামলায় প্রথম রায়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মামলার অভিযোগে মাওলানা আবুল কালাম আজাদের বিরুদ্ধে আনা 8টি অভিযোগের মধ্যে 7টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে আপিলও করে রাষ্ট্রপক্ষ। আবুল কালাম আজাদ আত্মসমর্পণের পর ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করবেন। বাংলাদেশে ভারতের হাই কমিশন ও সহকারী হাই কমিশনগুলোতে দায়িত্বরত কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এমন পদক্ষেপ নিল ভারত সরকার। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতের একাধিক সরকারি সূত্র জানিয়েছে। নিরাপত্তায় উদ্বেগের কারণে কূটনীতিকদের জন্য বাংলাদেশকে নন ফ্যামিলি পোস্টিং ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআইকে জানানো হয়েছে, আগাম সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে বাংলাদেশে ভারতীয় হাই কমিশন ও সহকারী হাই কমিশনগুলোতে কর্মরত ভারতীয় কর্মকর্তাদের উপর নির্ভরশীল ব্যক্তিদের ভারতে ফিরতে বলা হয়েছে। আর ভারতের কূটনীতিকদের বরাত দিয়ে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া হলেও বাংলাদেশে ভারতীয় হাই কমিশন ও সহকারী হাই কমিশনগুলো পূর্ণ সক্ষমতায় কাজ চালিয়ে যাবে। ঢাকায় ভারতীয় হাই কমিশন এবং সহকারী হাই কমিশন রয়েছে খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে। বাংলাদেশে উল্লেখ করে ভারত থেকে পুশব্যাকের প্রবণতার মধ্যেই অনুপ্রবেশকারীদের খুঁজে ফেরত পাঠানোর কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কটাক্ষ করেছেন বিজেপি ও সরকারের সমালোচকদের উদ্দেশ্যে। বিজেপির নবনির্বাচিত সর্বভারতীয় সভাপতি নীতিনে নবীনের দায়িত্ব গ্রহণ উপলক্ষে নয়াদিল্লিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজের মতামত তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী। অনুপ্রবেশকারীদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করে তাদের শনাক্ত করে ফেরত পাঠানোর অভিযান জোরদারের ইঙ্গিত দেন তিনি। বলেন, অনুপ্রবেশ করে জনগণের সম্পদের লুটপাট আর সহ্য করা হবে না।
তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহারকারীদের মুখোশ উন্মোচনের আহ্বান জানান। বিজেপি আর সরকারের সমালোচক সাংবাদিকদের শহুরে নকশাল বলে কটাক্ষ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। তার অভিযোগ, শহুরে নকশালরা বিজেপির প্রশংসাকারীদের হেনস্থা করছে। মোদির দাবি, এদের কারণেই বিজেপি দীর্ঘদিন আলোচনা আর ক্ষমতার বাইরে ছিল। মোদি স্বয়ং দলের সর্বভারতীয় সভাপতি হিসেবে ৪৫ বছর বয়সী নিতিনের নাম প্রস্তাব করেছিলেন। বিজেপির কনিষ্ঠতম সভাপতি নিতিনে বিহারের সাবেক মন্ত্রী ও ৫ বারের বিধায়ক। খেলার খবর, টি-20 বিশ্বকাপ। নিরাপত্তার কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসির সিদ্ধান্তের ঠিক আগে গভর্নিং বডিকে চিঠি লিখে পিসিবি জানিয়েছে, ভারতের রাজনৈতিক অস্থিরতার সময়ে বিসিবির দল না পাঠানোর সিদ্ধান্তকে তারা সমর্থন করে। ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ESPN ক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, পিসিবি এতে আইসিসি বোর্ডের সদস্যদেরও অন্তর্ভুক্ত করেছে। ভারতে নিরাপত্তার কারণে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। গত সপ্তাহে এ বিষয়ে বারবার বৈঠক হলেও কোনো পক্ষই তাদের অবস্থান পরিবর্তন করেনি। শেষ পর্যন্ত আইসিসি আজ একটি বোর্ড সভা রেখেছে, যেখানে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে একটি সমাধান হওয়ার কথা। তবে আইসিসিকে পিসিবির এমন মেইল বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না বলেও ধারণা করা হচ্ছে। বিষয়টি শুরু হয় আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকে। কলকাতা কেন বাংলাদেশের তারকা পেসারকে দলে নেওয়ার পর আবার বাদ দিল তা স্পষ্টভাবে না জানালেও এর পেছনে রাজনৈতিক অস্থিরতার কারণ উল্লেখ করা হয়েছে। এরপরে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে, বাংলাদেশ দল ভারতে তাদের টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলবে না। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।